আসসালামু আলাইকুম। মায়াবাই ভৌতিকগতার একটি নতুন সেগমেন্ট ভৌতিকতা অলৌকিকের আজকের পর্বে আমি জাহিদ আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভৌতিকতা অলৌকিকের আজকের পর্বে আপনারা শুনতে পাবেন মোহাম্মদ আলমগীর তৈমুরের লেখা হাত কাটা তান্ত্রিক গল্পটি। মোহাম্মদ আলমগীর তৈমুরের লেখা কালো জাদু উপন্যাসটি আমরা 2 পর্বে প্রচার করেছিলাম এর আগে ভৌতিকতা অলৌকিকে, এবং আমরা খুব ভালো পরিমাণে সাড়া পেয়েছি আপনাদের মাঝ থেকে, এবং আমরা সেই জন্যই মোহাম্মদ আলমগীর তৈমুরের আরও একটি গল্প নিয়ে আজকের পর্ব সাজিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক মোহাম্মদ আলমগীর তৈমুরের লেখা হাত কাটা তান্ত্রিক। আমার বিএ ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল 1971 সালের জুলাই মাসের মাঝামাঝি। দেশ জুড়ে চলছে যুদ্ধের ডামাডোল। সব কিছু স্বাভাবিক আছে এটা দেখানোর জন্য পাকিস্তান আর্মি এই ধুন্ধুমারের ভেতরেই টিচারদের দিয়ে একরকমের জোর করে ক্লাস নেওয়াচ্ছে। সেনাবাহিনীর লোক লাগিয়ে গার্ড দেওয়াচ্ছে পরীক্ষার হল। গুজব রটল পরীক্ষার হলে গার্ড দেওয়া সেপাহীরা আসলে একদম মাথা মোটা। হলে দিদার্সে নকল করলেও ব্যাপারটা একেবারেই ধরতে পারে না তারা। তাদের সাথে যেসব নর্মাল টিচাররা থাকে তারাও এসব দেখে ভান করে না দেখার। কার গোহালে কে দেয় ধুয়ো। নকল করে পাশ করার এমন স্বর্ণযুগ অতীতে আর কখনো আসেনি। বছর বছর ফেল করা ছাত্র যারা পরীক্ষার সময় এগিয়ে এলে দণ্ডপ্রাপ্ত আসামির মতো নির্জীব হয়ে যেত, নকল করে পাশ করার উত্তেজনায় টকবক করে ফুটতে লাগলো তারাও। উত্তেজনার কারণ অবশ্য আরও একটা ছিল। সেই সময় বিএ পাশ ছেলের বিয়ে হতো ভালো ঘরে সুন্দরী মেয়েদের সাথে। কোনো মতে একবার বিএ পাশ করতে পারলেই হয়। সুন্দরী বউ, লাগোয়া বাথরুম সহ ছোট্ট দুরুমের বাসা, ফিলিপস রেডিও, শনি রবি ঘোরাঘুরি, এন তার খাওয়া দাওয়া। যা হোক, লুঙ্গিতে মালকোচা মেরে আমিও রেডি হতে লাগলাম পরীক্ষার জন্য। যেসব প্রশ্নের উত্তর মুখস্থ করতে পাইনি সেগুলোকে চিরকুটের মতো কাগজে লিখে নকলের চোথা বানালাম। চোথা হলো চিকন করে কাটা কাগজের লম্বা ফালি। অনেকে ফালি কেটে ছোট ছোট টুকরো করে, তবে এতে সমস্যা আছে। কোনটা আগে আর কোনটা পরে বোঝার জন্য চিরকুটের গায়ে সিরিয়াল নাম্বার দিতে হয়, না হয় একটার পর একটা সাজিয়ে সুই সুতো দিয়ে সেলাই করতে হয়, অথবা টানা হ্যাচড়া এলোমেলো হওয়ার ভয় থাকে। যদি হয় তাহলে সিরিয়ালি টুকরো সাজাতেই পেরিয়ে যাবে পরীক্ষার অর্ধেক সময়। চোথা তৈরি করতে গিয়ে দেখলাম পরে পাশ করার থেকে নকল করে পাশ করা ঢের বেশি কঠিন। প্রচুর লেখালেখি করতে হয় এই কাজে। অতিরিক্ত পরিশ্রমী ছাত্ররাই কেবল নকলবাজ হতে পারে। সাধারণ শিক্ষার্থীরা এত খাটনি খাটতেই পারবে না। জুলাই মাসের গোড়ার দিকে বন্যার জলে ডুবে গেল সারা দেশ। রাস্তায় যদি মাজা সমান জল হয় তো পরীক্ষার হলে হাঁটু সমান। জলকে জমার মতো ভয় পেত খান সেনারা। ছাউনি থেকে বেরিয়ে হলো না তারা। লাটে উঠল পরীক্ষা। কি আর করা, এদিক সেদিক ঘুরতে লাগলাম আমি। তবে সেখানেও সমস্যা আছে। যখন তখন খান সেনারা রাস্তায় ধরে জিজ্ঞেস করে, তুম মুক্তি হ্যাঁ? আরে বাবা, আমি যদি মুক্তি হইও তবে সেটা তোকে বলবো না কিরে গর্ধ। কলেজের আইডি কার্ড শো করার পরেই কেবল ছাড়া পেয়েছি। সেই আইডির মেয়াদও পার হয়ে গেছে এখন। দেখলাম আমার অনেক বন্ধুবান্ধব ঘুরতে যাচ্ছে ইন্ডিয়ায়। বর্ডার নাকি ওপেন করে দেওয়া হয়েছে। ওখানে গিয়ে পৌঁছাতে যতক্ষণ, ব্যাস তারপরেই ওপার। তবে হ্যাঁ, হেঁটে যেতে হবে, গাড়ি ঘোড়া নেই। আমার বাড়ি থেকে বর্ডারের দূরত্ব 55 কিলোমিটার। ঐকিক নিয়মে অঙ্ক কষে দেখলাম হাঁটার গতিবেগ ঘন্টায় 3 কিলোমিটার হলে 55 কিলোমিটার পাড়ি দিতে লাগবে 18.1 ঘন্টা। বুঝলাম ওপারে বেরোতে যাওয়া সহজ না মোটেও। ইন্ডিয়া যাওয়ার ইচ্ছে ছিল না, তবুও যেতে অনেকটাই বাধ্য হলাম। আগস্টের শুরুতেই দেখা দিল মঙ্গা। পিস কমিটির লোকেরা নৌকায় চড়ে ছোট ছোট পলিথিন ব্যাগে মোটা আতপ চাল মুসুরি ডাল দিয়ে যেতে লাগলো। দিলে কি হবে, 2 দিনেই শেষ হয়ে যায় রিলিফ। ওদিকে পরবর্তী রিলিফ আসতে আরও 7 দিন বাকি। বলতে গেলে ইউসুফ নবীর ভাইদের মতো খাওয়ার অভাবেই দেশান্তরী হতে হলো আমাকে। পাকিস্তান ন্যাশনাল ব্যাংক ভেঙে 7 টাকা 12 আনা পেলাম। আগের বছর উল্টো রথের মেলা থেকে মাটির ওই ব্যাংকটা কিনেছিলাম। খুচরো পয়সাগুলো
আবুল মিয়ার বিড়ি সিগারেটের দোকানে নিয়ে নোট বানালাম। সেখানে শেরখানিক চিড়ে আর পোয়াটাক আখের গুড় কিনে রওনা হলাম। পরনে লুঙ্গি, হাওয়াই শার্ট, পায়ে স্পঞ্জের স্যান্ডেল। হেঁটে সাঁতরে পেরিয়ে গেলাম জলে ডুবে থাকা ফসলের মাঠ, কলা গাছে ঘেরা গ্রাম, কালো ক্যানেস্তারা দিয়ে বানানো টং দোকানওয়ালা বাজার। এভাবেই চলল পুরো একদিন। পরদিন সন্ধ্যের সময় টনটনে পা আর বিধ্বস্ত শরীর নিয়ে পৌঁছালাম বর্ডার থেকে 5 কিলোমিটার দূরে মালিথা পাড়ায়। নদীর ধারে ইয়া বড় বট গাছের তলায় চা মুড়ি খেতে খেতে শুনলাম বড় মালিথার বাড়িতে রাতে অতিথি থাকতে দেয়। 18 বিঘে জমির উপর বিশাল এক বাড়ি, পাকা কুঠি, টিনের চালা, খড়ের ছাউনি, স্থাপত্যকলা সব নিদর্শনই আছে এখানে। বড় মালিথার লম্বা দাড়ি, সিংহের থাবার মতো প্রকাণ্ড হাতের পাঞ্জা, তবে কোনোই থেকে নেই একটি হাত। পাথর খুদে বানানো ঝামা কালো চেহারা যেন। ইমাম সাহেবদের চেক চেক উর্নিতে ঘাড় মাথা ঢাকা। কথাবার্তা শুনে মনে হলো অসম্ভব ভদ্র আর জ্ঞানী এই লোক। বান ডাকা নদী থেকে খ্যাপলা জালে ধরা ডিমওয়ালা রায়ক মাছের ঝোল দিয়ে গরম ভাত খেলাম। এত স্বাদের তরকারি জীবনেও খাইনি। পরদিন সকালে নুন ঝাল আর চাকচাক করে কাটা বেগুন ভাজি দিয়ে খিচুড়ি খেয়ে আরও জনা আষ্টেক শরণার্থীর সাথে পৌঁছালাম বর্ডারের উদ্দেশ্যে। তবে তার আগে বিদে নিতে গেলাম বড় মালিথার কাছে। ভদ্রলোক বললেন, ঘরে ফেরার পথে আপনার সাথে আবার দেখা হয়েও যেতে পারে, কে জানে। ভালো থাকেন। নদীর ধান ঘেঁষে শুকনো রাস্তা দিয়ে হাঁটলে বামে নদী, ডানে বাঁশবাগান অথবা আম্রকানন। লাশ পড়ে আছে বাগানগুলোর ভেতরে। কুকুর শেয়ালে টানাটানি করছে ওগুলো। রুক্ষোপও করছে না কেউ। রণাঙ্গনে বাঁচা মারা নিত্য নৈমিত্তিক ঘটনা। নদীর জলে লাশ হয়তো ভাসিয়ে দেওয়া যেত, তবে তাতে বিনষ্ট হতে পারে পরিবেশ। এখানকার লোকেদের খাওয়া, রান্না, স্নান সবই নদীর চলে। আমাদের সাথে এক পরিবারের বুড়ো ঠান্মাকে ডুলির ভিতর বসিয়ে বাঁশের বাকি করে বয়ে নিয়ে যাচ্ছে। পালা করে একজন করে বইছে তাকে। বাকের সামনে ডুলিতে বাচ্চা দুটো ছেলে মেয়ে, পেছনেরটায় ঠান্মা। অর্ধেক রাস্তা পার হওয়ার পর বাজার মতন একটা জায়গাতে জিরোতে বসলাম সবাই। ঠান্মাকে বয়ে আনা লোকগুলো লুতোভূত অবস্থা। ঢক ঢক করে জল খেয়ে ফোঁস করে দম ছাড়তে লাগলো তারা। শুনতে পেলাম ফিস করে একজন আরেকজনকে বলছে, ওই বুড়ি মরে না কেন? আর তো পারি না বাপু, চলো এক কাজ করি, বুড়িকে এখানেই ফেলে সটকে পড়ি আমরা। এ কি বলছো দাদা, মাকে রাস্তায় ফেলে যাবে? ভগবানে সইবে না, বলল অন্যজন। প্রথমজন এবার বলল, তাহলে এক কাজ কর, এখন থেকে তুই ওকে বয়ে নিয়ে যা, আমি আর পারবো না, এই বলে দিলাম। তোর বৌদিকেও বলেছি গত রাতে, তার মত আছে এই কাজে। ঠিক আছে বলছো যখন, দেখো কি করবে, উত্তর দিল দ্বিতীয়জন। 1 সেকেন্ডও লাগলো না মত পাল্টাতে। ঠেলার নাম বাবাজি। এরপর ঠান্মার ডুলিটার দিকে এগিয়ে গেল প্রথমজন। গলায় মতো ঠেলে বলল, মা এইখানে একটু বসো তুমি, দিলু মিলুর মাকে নিয়ে পাড়ার ভেতরে বাথরুম করাতে যেতে হবে। আমরা এই যাবো আর এই আসবো, ঠিক আছে? এই রে দিলু মিলু, তোরা না বাথরুম করবি বলেছিলি, চল যাই এখন, গায়ের ভেতর থেকে বাহির ফিরে আসি। তোর মাকেও বল, একসঙ্গেই সবাই যাব। ছেলে যেমন বুনো ওল, মাও তেমনি বাঘাতে তোল। ঠান্মা বলল, ওরে বিশু, আমারও যে পেছন ফিরতে হবে, অনেকক্ষণ চেপে রেখেছি, এই বেলা না গেলেই নয়। রাস্তায় চলার সময় যখন তখন তো আর তোদের থামতে বলতে পারি না, জানিস তো যাত্রাপথে ঘন ঘন থামা বিরাট কুলক্ষণ। ঠান্মার বুদ্ধির তারিফ করতেই হবে। এইখানে ফেলে রেখে গেলে নিশ্চিত মৃত্যু হতো তার, অথচ এখান থেকে বর্ডারের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। গোয়ালন্দের ওপরে মানিকগঞ্জ থেকে প্রথমে নৌকায় চড়ে তারপর হেঁটে এসেছে পরিবারটি। পাড়ি দিয়েছে 100 কিলো পথ, অথচ আমার তো 2 কিলো যখন বাকি, ধৈর্য হারিয়ে ফেলো ঠিক তখনই। মানুষের স্বভাবই তাই, বছর ভরে কষ্ট করে শেষের দিকে এসে হাল ছেড়ে দেয়, অথচ ওটাই আসল পরীক্ষা। প্রাগপুর বর্ডার পার হয়ে ইন্ডিয়ার শিকারপুরে এলাম আমরা। সেখান থেকে বাসে চড়ে কলকাতা শহরে। জীবনে এই প্রথম দেখলাম ট্রাম গাড়ি গুটু গুটু করে এগিয়ে যাচ্ছে কচ্ছপের মতো। হ্যান্ডেল ধরে অনবরত ওঠানামা করছে যাত্রী। কলকাতায় তো এলাম,
কিন্তু উঠবো কোথায়? এখানে সেখানে ঠিক ঠিক করছে জয় বাংলার লোক, অর্থাৎ বাংলাদেশি শরণার্থী। সারাদিন রাস্তায় ঘোরাঘুরি করা ছাড়া অন্য কোনো কাজ নেই এদের। বুকে ব্যাজ লাগানো ভলান্টিয়ার আছে কিছু, ওদেরকে জিজ্ঞেস করে জেনে নিলাম শরণার্থী ক্যাম্পটা কোথায়। বিশাল এক খোলা মাঠের ভেতরে শরণার্থী ক্যাম্প। তাঁবুর পর তাঁবু, অস্থায়ী ছাউনি, ঝিরঝিরে বৃষ্টি, ঠিক থেকে জল কাদায় ডুবে যাচ্ছে পায়ের গোড়ালি। শৌচাগার বলে কিছু নেই এখানে। যে যেখানে পারে সে নিচ্ছে কাজ। মলমূত্রের দুর্গন্ধে আকাশ বাতাস সয়লাম। শিশুদের ট্যাঁ ট্যাঁ, মায়েদের খিস্তি খেয়ে বুড়ো বুড়িদের ভগবান তুলে নিয়ে যাও না কেন। লক্ষ লক্ষ জনতা, তামাশা, কলেরা, টাইফয়েড, এক জীবন্ত নরক। মনে পড়ল বড় মালিথার কথা। ইন্ডিয়া যাবেন বাবা, কিন্তু ওখানে তো ভালো থাকতে পারবেন না। আমাদের কোনো জায়গা নেই সেখানে। মাথা গুঁজবার মতো কোনো জায়গায় পেলাম না শিবিরে। 3 বেলা লপসি খেতে লাগলাম। ডাল, মোটা চাল আর সস্তা সবজি দিয়ে এক ধরনের জলখিচুড়িকে এরা লপসি বলে। সারাদিন রাস্তায় ঘুরি আর 3 বেলা লপসি খাই। রাতে শুই মন্দিরের চাতালে। ভোজং যত্রতত্র স্বয়ং হট্ট মন্দির। বুঝলাম এভাবে বাঁচতে পারবো না। ভালো পরিবেশ চাই আমার। থাকতে হবে স্নান আহারের সুবন্দোবস্ত আর ভালো শৌচাগার। 3 দিনের দিন সকালে লপসি খেয়ে শিবির থেকে বেরোতে যাব, ঠিক সেই সময় দেখলাম কিসের জন্য জটলা। কি না, মুক্তি ফৌজের লোক রিক্রুট হচ্ছে। খোঁজ খবর নিয়ে জানলাম মুক্তি বাহিনীতে যোগ দিলে ট্রেনিং ক্যাম্পে থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে। এই তো চাই, মনে মনে বললাম আমি। আগে জানতো বাঁচাই, যুদ্ধ পরে দেখা যাবে। শিয়ালদা থেকে লোকাল ট্রেনে করে আমাদের নিয়ে আসা হলো বিহারের সাসারাম জেলায়। এরপর আর্মি ট্রাকে 3 ঘন্টা জার্নি করে এলাম এক বাজপড়া এলাকায়। পথে রোহাতাস নামে ছোট্ট একটা শহরে ট্রাক থামিয়ে চা বিস্কুট খেতে দিয়েছিল। আশপাশে 20 কিলোর ভেতরে কোনো জনবসতি নেই। ঊষর মরুভূমির মতো পরিবেশ। বৃষ্টি বাদলের চিহ্নও নেই কোথাও। তাপমাত্রা 42-এর নিচে কখনোই নামে না। 2 সারি পাহাড়ের মাঝখানে খোলা বাটির মতো জায়গায় ট্রেনিং ক্যাম্প। মূল রাস্তা থেকে র্যাম্পের মতো উঠে গেছে এবড়ো থেবড়ো পাথরের পথ। তারপর ডানে মন নিয়ে আবারও ঢালের মতো নেমে গেছে বাটির মতো বৃত্তাকার উপত্যকায়। ঢালের গোড়াতেই ছোট্ট চেকপোস্ট। পরিষ্কার বুঝতে পারলাম আগে থেকে জানা না থাকলে ভীষণ কঠিন এই জায়গা খুঁজে বার করা। পাহাড় ঘেঁষে লম্বা ব্যারাক। ব্যারাকের এক পাশে খাওয়ার মেস, অন্য পাশে হাম্মামখানা। প্রতি 100 জন মুক্তিযোদ্ধার জন্য 8 জন ট্রেনার। আগে থেকেই 75 জন ছিল ওখানে। আমাদের দলে 25 জন, সব মিলিয়ে 100। 12 জনের একটি গ্রুপ তৈরি করে শুরু হলো ট্রেনিং। আমাদের গ্রুপের জিআই বা ট্রেনারের নাম সতীশ লাল রায়, সংক্ষেপে SLR। ঝাঁটা গোফ, কদম ফুল চুল, গায়ে হাতাওয়ালা মুগায় কাটা গেঞ্জি আর ঢোলা হাফ প্যান্ট, পায়ের পেছনে কাটা পাংশু। এই SLR আমাদের শেখালো কিভাবে গ্রেনেড ছুটতে হয়, চালাতে হয় SLR মানে সেমি অটোমেটিক লং রেঞ্জ রাইফেল। ট্রেনিং দিতে গিয়ে SLR বললেন, SLR এর ফায়ার ওপেন করলে প্রথম ম্যাগাজিনে কোনো রকমের ঝামেলা ছাড়াই শেষ হয়ে যায়, তবে দ্বিতীয় কিংবা তৃতীয়টার বেলায় লাল টকটকে হোটে ব্যারেল আগুনের মতো গরম হয়ে যায় SLR। তখন ওটাকে হাতেই ধরা যায় না। এইম করে দুশ্মনকে গুলি করা তো অনেক পরের ব্যাপার। এই সমস্যার সমাধান হলো জল দিয়ে ব্যারেল হয়ে যানো। রণাঙ্গনে জল তো আর পাওয়া যাবে না কোথায়। অ্যাম্বুশ ফেলে জল আনতে গেলে নিজের জীবন তো যাবেই, সেই সাথে যাবে সঙ্গীরও। তাই চাই তাৎক্ষণিক সরল সমাধান, আর সেটা হলো লুঙ্গির কাছা খুলে ব্যারেলের উপর পেশাব করা। বন্ধুরা, অপারেশনে যাওয়ার আগে যত বেশি পারেন জল খেয়ে নেবেন। সন্ধ্যের পরপরই সেরে ফেলা হতো খাওয়া দাওয়া। রাত 10টার ভেতর হারিকেন নিভিয়ে শুয়ে পড়া বাধ্যতামূলক। খাওয়ার পর এই রাত 10টা পর্যন্ত কোনো কাজ নেই। সবথেকে কষ্টের ছিল রোববারের দিনটা। রোববার সাপ্তাহিক ছুটি, ট্রেনিং ফ্রেনিং সব বন্ধ। সকালবেলা কাপড় চোপড় কেচে শুকুতে দিয়ে সারাদিন বিছানায় বসে থাকা।
রুমমেটদের চাষাভুষো ধরনের, এদের সাথে কথা বলে কোনো আরামই পাই না। ম্যাট্রিক পাস চ্যাংড়ার মতন একটা ছেলে আছে, বাবার উপর অভিমান করে নাম লিখেছে মুক্তি ফৌজে। এখন বাড়ি ফিরে যাওয়ার জন্য কেঁদে বুক ভাসাচ্ছে। রাত দিন তার মুখে শুধু বাড়ির কথা। মুখে গুটি বসন্ত দাগওয়ালা তালপাতার সেপাইয়ের মতো ডিগডিগে আরেকজন আছে, বছর 30 বয়স। এ নাকি ডাকাতি করত, কোথায় কাকে জবাই করে পুঁতে রেখেছে, মুখে শুধু সেই সব কাহিনী। যতজনকে খুন করেছে সেই হিসেব করলে গা অর্ধেক বিহারের আঞ্চলিক ভাষায় উজরা হয়ে যাওয়ার কথা। চূড়ান্ত মিথ্যুকে গুটি বসন্ত। আমার ধারণা এবারটা আসলে ছিচকে চোর। কাউকে খুন করার মুরদ কোনো কালেই ছিল না। গায়ের লোকের মারের হাত থেকে বাঁচার জন্য নাম লিখিয়েছে মুক্তিবাহিনীতে। 3 নম্বর রুমমেট এক ফুল বাবু। দেশ যাচ্ছে রছাতলে, মরবো কি বাঁচবো তার নেই ঠিক। ওদিকে এর ব্যাগের ভেতর স্নো আর পাউডার। সন্ধ্যের পর ক্লিন শেভ করে স্নো পাউডার মাখে, তারপর হাতলওয়ালা ছোট আয়নায় কিছুক্ষণ পর মুখ দেখে গুনগুন করে গানও গায়, আমার গলার হার খুলে দে। জেনেছি যাত্রাদলের বেহুলা সেজে মেয়েদের পাঠ করত। রাজাকারের নাকি তাকে উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিল। মুক্তিযুদ্ধ করে প্রতিশোধ সে নিতে চায়। 20 দিনের মাথায় হাঁফিয়ে উঠলাম আমি। কোথাও না কোথাও একটু বেরিয়ে না এলে আর চলছে না। কিন্তু যাবো কোথায়? এই এলাকার কিচ্ছু চিনি না আমি, চিনলেও বাকি। ক্যাম্প ছেড়ে কোথাও যাওয়ার হুকুম নেই। তারপরেও অনুরোধ করেছিলাম SLRকে, কিন্তু লাভ হয়নি। এরই ভেতর একদিন এক ঘটনা ঘটল। রামেশ্বর কাউর নামে এক ব্রিগেডিয়ার এলো ক্যাম্প দেখতে। খুব বিখ্যাত লোক, সেনাবাহিনীতে নাকি বিরাট নাম ডাক। অনেক পরে জেনেছি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান ছিলেন কাউ। কয়েকজনকে ডেকে এটা ওটা জানতে ছিল ব্রিগেডিয়ার সাহেব। এই কয়েকজনের ভেতর পড়ে গেলাম আমিও। সম্ভবত লেখাপড়া জানা থাকার কারণেই ডাকা হলো আমাকে। দোভাষীর মাধ্যমে হিন্দিতে কথা বলছেন কাউ সাহেব। আমি তার সাথে সরাসরি ইংরেজিতে কথা বললাম। জানালাম থাকা খাওয়ার ব্যবস্থা মোটামুটি ভালো হলেও আমাদের কোনো প্যান্ট দেওয়া হয়নি। বুটের কথা না হয় ছেড়েই দিলাম। লুঙ্গি গেঞ্জি পরে থাকি, ট্রেনিং করতে হয় মালকোচা মেরে। লুঙ্গি গেঞ্জিকে ইংরেজিতে লুঙ্গি গেঞ্জি বলায় হাসতে লাগলো কাউ। বলল, উই উইল সি টু ইট, ইউ ক্যান গো নাও। ততক্ষণে হালকা হয়েছে পরিবেশ, শ্বাস বেড়ে গেছে আমার। বললাম, স্যার, এক জায়গায় থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি আমি। একদিনের জন্য ছুটি চাই, ক্যাম্পের বাইরে ঘুরতে যাব। পরের রোববারে ক্যাম্পের বাইরে যাওয়ার অনুমতি পেলাম, তবে একাই যেতে হবে আমাকে, আর ফিরে আসতে হবে সাজ ঘনাবার আগেই। রোববার দিন সকালে ডাক পড়লো কোয়ার্টার মাস্টারের কামরায়। একজোড়া পুরনো বুট, চটের মোজা আর ঢোলা হাফ প্যান্ট পেলাম। এরপর কোয়ার্টার মাস্টার জানালেন বাইরে ঘুরতে যেতে পারি আমি, তবে বেশি দূর যেন না যাই। রাস্তা হারিয়ে ফেললে ফিরতে পারবো না সময় মতো। রুমে ফিরে পোশাক আশাক পরার পর দেখতে লাগলো গ্রাম্য দফাদারের মতো। যা হোক, সামরিক পোশাক পরেই ক্যাম্প ছেড়ে বেরিয়ে পড়লাম আমি। লুঙ্গি পরে স্পঞ্জের স্যান্ডেল পায়ে যে বেরোতে হয়নি, তাতেই যথেষ্ট খুশি। প্যান্টের পকেটে 2টো শুকনো রুটি আর জলের বোতলও নিয়েছিলাম। আগেই ভেবে রেখেছিলাম যে যেই রাস্তা ধরে আমরা প্রথম দিন ক্যাম্পে এসেছিলাম যাবো তার ঠিক উল্টো দিকে। র্যাম্পের উপর দিয়ে হেঁটে বাইরে বেরিয়ে আসার পর মন নিলাম ডানে। ধু ধু করছে বিস্তীর্ণ প্রান্তর। এখানে ওখানে মাটির উপরে তৈরি হচ্ছে ধুলোর ঘূর্ণি। যতদূর চোখ যায় জনমানুষের চিহ্ন কোথাও নেই। ট্রেইল ধরে হাঁটতে লাগলাম। হাঁটছি তো হাঁটছি, তীব্র গরমে ফেটে যেতে চাচ্ছে মাথার তালু। একটা গাছও নেই যে তার নিচে দাঁড়িয়ে জিরিয়ে নেব কিছুক্ষণ। অবশেষে কিছুটা শুরু হয়ে এলো তেপান্তরের মাঠ। ডানে বায়ে পাহাড়, মাঝে চড়া ফালি জমি। ধীরে ধীরে আবারও দূরে সরে যেতে লাগলো পাহাড়ের সারি। হাঁটতে হাঁটতে এসে হাজির হলাম প্রায় 3 কিলো ব্যাসার্ধের অতিকায় এক গোল চত্বরের মতো জায়গায়। বিশাল চত্বরটা জুড়ে অসংখ্য পাথরের টুকরো, ঝোপঝাড় আর ধুলাবালি। সামনে তাকিয়ে দেখলাম গোল চত্বর ছাড়িয়ে আবারও চেপে এসেছে পাহাড় সারি। আকাশে হেলে পড়েছে সূর্য। আরও সামনে বাড়লে সন্ধ্যার আগে আর ফিরতে পারবো না। আমার বেড়ানো এখানেই শেষ, তবে ফেরা যাবে না এখনই। রুটি জল খেয়ে তারপর ধরবো ফিরতে পথ।
কোনো এক জায়গায় বসা দরকার এখন। ডানে তাকিয়ে দেখলাম বেশ কিছুটা দূরে পাহাড়ের গোড়ায় শিরিষ গাছের মাথা দেখা যাচ্ছে। বিরাট লম্বা কাণ্ডের আগায় অল্প কিছু ডালপাতা। এগোতে লাগলাম ওদিকেই। কাছে গিয়ে দেখি অনেক পুরনো একটা ট্রেইল পাহাড়ের ঢাল বেয়ে এঁকে বেঁকে উঠে গেছে উপরের দিকে। ট্রেইলের দুই দিকে ফণি মনসার গাছ, আধা শুকনো কাটা ঝোপ, উলু খাগড়ার মতো ঘাসের গোছা, তবে লম্বায় অনেক খাটো। তবু কাছ থেকে ভালো করে লক্ষ্য না করলে বোঝাই যায় না যে ট্রেইল আছে ওখানে। উঠতে লাগলাম ট্রেইল বেয়ে। এত দূরে এলাম, দেখি না উপরে কি আছে। ঘন্টাখানেক হেঁটে উঠলাম পাহাড়ের মাথায়। পাহাড় জুড়ে একরকম চ্যাপটাই বলা চলে। সামনে কত দূর যে গেছে তার ঠিক নেই। ফুট 50 দূরে অতএব চিহ্নের মতো 3টে আকাশ ছোঁয়া মহুয়া গাছ। পাহাড়ের এপাশের ঢালে গোড়া থেকে ত্রিশূলের মতো নিরেট কালো পাথরের 3টে শৈল শিরা বেরিয়ে ধীরে ধীরে মিশে গেছে বিরাট চওড়া সমভূমিতে। তারপর আবারও পাহাড়। ভীষণ অবাক হয়ে দেখলাম এই উপত্যকা ছাড়িয়ে ওদিকের পাহাড় সারির কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে প্রকাণ্ড এক তোরণ। দরজা টরজা খুলে পড়ে গেছে কবেই। এখন হাঁ করে আছে এত বড় চৌকানা ঘন অন্ধকার খোপ। দুপাশের উঁচু পাথরের বেদির উপর ফিংসের মতো পশুর মাথা ভাঙা মূর্তি। তোরণের দুদিক থেকে শুরু হয়েছে আদ্যিকালের ভীম মোটা ভাঙা চোরা পাঁচিল। পাঁচিলের ওপাশে অসংখ্য দালানের ধ্বংসাবশেষ। একসময় দোতলা 3তলা উঁচু ছিল দালানগুলো। কোনো কোনো দোতলা আধ ভাঙা হয়ে টিকে আছে এখনো। হা হা করছে ওগুলোর দরজা, জানালা, খোদল, রেলিং ভাঙা বারান্দা। দাঁড়িয়ে তন্ময় হয়ে আদিকালের পুরো দুর্গনগরী যখন দেখছি, ঠিক সেই সময় ব্যঙ্গময় হয়ে উঠল পরিবেশ। ফিরে তাকালাম মহুয়া গাছগুলোর দিকে। ঝোপঝাড়ে ঢাকা গাছগুলোর গোড়া। শব্দটা আসছে ওদিক থেকেই। পায়ে পায়ে গেলাম গাছগুলোর দিকে। ঝোপের কাছাকাছি আসতেই চোখে পড়ল 3 গাছের মাঝখানে ফাঁকা জায়গায় শুকনো ডাল ভেঙে খড়ির টুকরো বানাচ্ছে চটের লিংটি পরা বুড়ো মতন এক লোক। পায়ের নিচে ফেলে ডান হাত দিয়ে ভাঙছে ডালপালা। কোনোই থেকে বা হাতটা কাটা। বা কানের লতিতে ঝুলছে ছোট্ট লোহার রিং। ইয়া লম্বা দাড়িতে জট পাকিয়ে গেছে। মাথা গড়ের মাঠ, একটা চুলও নেই ওখানে। পুরো কপাল জুড়ে সিঁদুর চন্দন লেপা। গলায় ঝুলছে 3 পল্ল বড়ই সাইজের কুচ ফলের মালা। কুচ ফল যে এত বড় হতে পারে তা না দেখলে বিশ্বাস হতো না। অস্বাভাবিক শীর্ণ লোকটার শরীর। পরিষ্কার দেখা যাচ্ছে বুকের কাবাচি, কোনোই, হাঁটু, গোড়ালি জয়েন্ট আর আঙুরের গাঁট। কোটারের ভেতরে ঘোলা ঘোলা লালচে ছানি পড়া চোখ। এ কাপালিক সন্ন্যাসী। বঙ্কিমচন্দ্রের কপাল কুণ্ডলা বইয়ে পড়েছি এদের কথা। চোখে দেখিনি কখন। ভয়ঙ্কর নরপিচাসেরা। সাধনায় সিদ্ধি লাভের জন্য পায় না এমন কিছু নেই। মনে মনে ভীষণ ঘাবড়ে গেলেও বাইরে প্রকাশ করলাম না সেটা। ভাবলাম আমার গায়ে সামরিক পোশাক দেখে সমীহ করতে পারে কাপালিকটা। ভাবতে পারে আমার পেছনে আরও লোক আসছে। কাছে এগিয়ে গিয়ে হাত জোর করে নমস্কার করে লোকটার কাছ থেকে শুকনো ডালটা নিয়ে ভাঙতে লাগলাম। একটার পর একটা ডাল ভেঙেই যাচ্ছি। কিছুটা দূরে পাথরের উপর বসে এক দৃষ্টিতে আমার কাজ দিচ্ছে লোকটা। এখন পর্যন্ত একটা শব্দ উচ্চারণ করেনি। কয়েকটা মাত্র শুকনো ডাল ভেঙে টুকরো করতে আর কতক্ষণ লাগবে? কাজ শেষ হলে টুকরোগুলো জড়ো করে চোখ তুলে তাকালাম সন্ন্যাসীর দিকে। ইশারা পেয়ে সন্ন্যাসীর পাশে পাথরটা বসলাম। নাকে এলো শ্যাওলার গন্ধ। সারাদিন জল কাদায় ডুবে থাকা মোষের গায়ে শুধু এমন পিতঘুটে গন্ধ হয়। তবে সোদা গন্ধের মতো এই গন্ধের ভেতরও এক ধরনের মাদকতা আছে। সন্ন্যাসী জিজ্ঞেস করলো, আপ কাহা কা রেহনে ওয়ালা হে? হিন্দি ভাষা মোটামুটি বুঝলেও ঠিক মতো বলতে পারি না আমি। জবাব দিলাম, বাঙ্গাল মুলুক। এরপর সন্ন্যাসী পরিষ্কার বাংলায় বললেন, এখানে এলেন কিভাবে? স্থানীয় লোকেরাই তো আসে না এই জায়গা। এখানে আসার পেছনের ইতিহাস ভেঙে চটে বললাম আমি। সব শুনে উনি শুধু বললেন, এই কালান্তক যুদ্ধেই শেষ করবে মানব জাতিকে। সেই যে শুরু হয়েছে আদিকালে, এখনো চলছেই। সব মানুষ মেরে তারপর থামবে ওটা। ওই যে সামনে বিরাট নগরের ধ্বংসাবশেষ দেখছেন, ওটার কারণেও এই যুদ্ধ। লড়তে লড়তে শেষ হয়ে গেছে ওখানকার সব লোক।
সর্বশেষ যারা বেঁচে ছিল দাস হিসেবে বিক্রি হয়েছে তারা। ওটা এখন হানাবাড়ি বা হানা শহর, শত শত বছর ধরে পড়ে আছে ওভাবেই। বললাম, কেউ নেই তাই বা বলি কী করে? আপনি তো আছেন। তাছাড়া কোনো বাঙালি যে কাপালিক সাধু হয় তাই তো কোনোদিন শুনিও নেই। আপনার দেশে বাড়ি ওপারে কোথাও? আমার কথা শুনে মৃদু হাসলেন কাপালিক। বললেন, সব প্রশ্নের উত্তর তো দেওয়া যাবে না বাবা, বরং সামনের ওই খান্ডালার ব্যাপারে বলি। এখানকার যে ভাঙা দালান দেখছো, ওগুলো কিছু কিছু নবাব শাহ ইউসুফ জাহের আমলের। বিরাট এক নগরী ছিল ওটা, সেও 300 বছর আগের কথা। এই নগরী আসলে আগেই থেকেই তৈরি হয়েছিল প্রায় 3000 বছর আগে। দণ্ডকের ছেলে অযোধ্যার রাজা হারিত প্রথম তৈরি করে এটা। বিখ্যাত রাজা হরিশ্চন্দ্রের পূর্বপুরুষ সে। হারিতের বাবা দণ্ড হলো রাজা খাঙ্গের ছেলে। এই দণ্ডের ছিল চরিত্রদোষ। সুন্দরী মেয়ে চোখে পড়লেই হলো, সে কুমারী হোক কিংবা বিধবা কিংবা কুলবধূ। দণ্ডের অত্যাচার অতিষ্ঠ হয়ে খান্ডের কাছে বিচার ছিল প্রজারা। রাজা দণ্ডকে বিয়ে দিয়ে শুক্রমণির কাছে পাঠালো বিদ্যা শিক্ষা করে মন আলোকিত করার জন্য। এই মুনি থাকতো অরণ্যে। রাজকুমার দণ্ড ওই বনে যাওয়ার পর বনের নাম হলো দণ্ডকারণ্য। ওখানে একটা শহর বানালো দণ্ড। তারপর শুরু হলো তার বিদ্যা শিক্ষা। সারাদিন গুরু ঘরে বসে লেখাপড়া করে, সন্ধ্যের পর কোনার ঘরে অর্থাৎ নিজের কামরায় জপ তপ। এই শুক্রমণির অবজা নামে একটা যুবতী মেয়ে ছিল। দেখতে শুনতে খুবই ভালো, অদ্ভুত সুন্দর তার দেহ। একদিন মুনি গেল গহীন বনে সারাদিনের জন্য তপস্যা করতে। দণ্ড বই খাতা বগলে নিয়ে উঠান পেরিয়ে এসে দেখে গুরু নেই ঘরে। ওদিকে অবজাকেও দেখা যাচ্ছে না কোথাও। অবজাকে খুঁজতে খুঁজতে তাকে পেল নীলাজ সরোবরের পাশে। স্নান সেরে কাঁখে কলসি নিয়ে বাড়ি ফিরছে অবজা। সূর্যের কিরণ পরে চকচক করছে সুন্দর গোলকাল হাত পা। পড়ালেখা মাথায় উঠল দণ্ডের। ভুলে গেল জপতপের কথা। এই রমণীকে তার এখনই চাই। অবজা হলো শুক্রমণির মেয়ে। কাণ্ডজ্ঞানের অভাব নেই তার। দণ্ডকে বলল, সম্পর্কে আমি আপনার গুরু বোন, এই দুর্মতি থেকে নিস্তল্লভ করুন রাজন। অবজার কথা কানেও তুল না দণ্ড। শেষে অবজা বলল, বেশ, আমাকে ছাড়া যখন আপনাকে চলছেই না, এক কাজ করুন তাহলে। বাবাকে বলুন আপনার সাথে আমার বিয়ে দিতে, তারপর যা করুন। চোরা শোনা না ধর্মের কাহিনী। অবজাকে টেনে হিসেবে ঝোপে আড়ালে নিয়ে গেল দণ্ড। ওদিকে সারাদিন তপস্যা করে বিকেলে ঘরে ফিরল মণি। অবজাকে হেরে গলায় ডেকে বলল খাবার দিতে। মণি দেখলো খাবার দেওয়া তো দূরের কথা, অবজা তার ঘর থেকেই বের হচ্ছে না। মেয়ের কামরার দিকে এগিয়ে গেল মণি। দরজায় দাঁড়িয়ে বাজখাই গলায় বলল, কন্যা, প্রীত্য আজ্ঞা শিরধার্য ভুলে গেছো সে কথা? কি আর করা। আলো থালো অবস্থায় অবজা বেরিয়ে এসে বাবার সামনে দাঁড়ালো। শুক্রমণি দেখলো অবজার চোখ ফোলা। রাগে ব্রহ্মতালো চলে গেল মনির। বললো, আমি ওদিকে তপস্যা প্রাণপাত করছি আর এখানে রঙ্গলীলা করছো তুমি? বাবা রাগ খুব ভালো করে চেনা আছে অবজার। মরার আগে মা বলে গেছে, আর যাই করিস কখনো বাবাকে রাগাস না বাছা, তাহলে কিন্তু মহা সর্বনাশ হয়ে যাবে। পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে যা ঘটেছে সব খুলে বলল অবজা। এবার দণ্ডকে ডাকলো মুনি। গুরুদেবের হাক ডাক শুনে বই খাতা বগলে করে সামনে হাজির হল দণ্ড। যেন কিছুই হয়নি, আগের মতোই ঠিকঠাক আছে সব কিছু। দণ্ডকে মুনি বলল, শোনো দণ্ড, এতদিন এখানে থেকে এই শিক্ষা লাভ করেছো তুমি, এই তোমার চেতনা। দূর হও আমার সামনে থেকে। আমি যদি সত্যিই শুক্রমণি হয়ে থাকি তাহলে ভগবান যেন ভস্ম করে দেন তোমাকে, যে তার কোনোদিন কোনো অসায়মের ক্ষতি না করতে পারো। শুক্রমণি স্বয়ং অবতার। তার কথা শেষ হতে না হতেই আকাশ পুরে ছুটে এলো বজ্র। মুহূর্তের ভেতর পুরে ঝামা হয়ে উঠোনে পড়ে থাকলো দণ্ড। গর্ভধারণ করলো অবজা। জন্ম হলো হারিতের। প্রচুর ধন সম্পদের মালিক হয়েছিল এই হারিত। এক রাতে সে স্বপ্নে দেখলো মাঠের পর মাঠ, সোনালি ধানের ক্ষেত। শেষে এত বেশি ধানের ছড়া যে নুয়ে পড়ছে গাছগুলো। কিন্তু ফসল তোলার আগেই হাড় জিজিরে দুটো গরু খেয়ে সাফ করে দিচ্ছে একটার পর একটা ফসলের ক্ষেত। পরপর 3 রাত একই স্বপ্ন।
গণকদের ডেকে স্বপ্নের অর্থ জানতে চাইল হারিত। গণকেরা বলল, মহারাজ, ধনরত্রে আপনি কুবেরকেও ছাড়িয়ে যাচ্ছেন। ভয়ানক ঈশ্বরকাতর এই যক্ষ দেবতা কুবের। সম্পদ বাঁচাতে চাইলে একটি মন্দির তৈরি করে গোমুখী যক্ষকে উৎসর্গ করুন। গোমুখী তখন আগলে রাখবে আপনার যত ধন সম্পদ। গোমুখী যেখানে থাকে সেখানে কখনো কোন যায় না কুবের। তবে জায়গা নির্বাচনের বিষয় আছে। চারদিকে পাহাড় ঘেরা উপত্যকার এক অংশে, যেখানে পাহাড়ের প্রান্ত ত্রিশূলের মতো 3টে শৈলশিরা বেরিয়েছে, তার ঠিক উল্টো দিকে বানাতে হবে গোমুখী যক্ষের মন্দির। এর কারণ, পৃথিবীতে নেমে আসার সময় ওখানে প্রথম পা রেখেছিল গোমুখী। মন্দির তৈরি হলে পরে 100 মাদি মোষ বলি দিয়ে প্রতিষ্ঠা করা হলো গোমুখীর মূর্তি। ভেট হিসেবে দেওয়া হলো সোনার উপর দামি রত্ন। তারও অনেক পরে শিশুনাগ বংশের রাজা মহাপদ্মনন্দ এখানে করেছিলেন শহরের পত্তন। ঘোষণা করেছিল এই নগরীতে রক্তপাত নিষিদ্ধ, কোনো সেনাবাহিনী আনা যাবে না, এখানে হাত দেওয়া যাবে না মন্দিরের ধনরত্নে। এরপর মৌর্য সম্রাট বিন্দুসার এখানে গড়ে তোলা বিরাট এক দুর্গ নগরী। ততদিনে ফুলে ফেপে উঠেছে মন্দিরের রত্ন ভাণ্ডার। ভালোই চলছিল সবকিছু। তবে গোল বাঁধল মৌর্য সম্রাট বৃহদ্রথের সময়। বিন্দুদারের অধস্তন সপ্তম পুরুষে বৃহদ্রথ। ঠিক সে সময়ে ব্যাকটেরিয়ার রাজা গ্রিক বীর ডেমিট্রিয়াস আফগানিস্তান আক্রমণ করে কাবুল থেকে পাঞ্জাব পর্যন্ত দখল করে বসল। তার মূল লক্ষ্য এখানে পাটালিপুত্র বা বিহারের সম্রাট বৃহদত্ত। চারদিকে সাজ সাজ রব, বাচ্চার যুদ্ধের দামামা। মৌর্য বংশ তখন পড়তির দিকে, টাকা নেই রাজকোষে। ওদিকে যুদ্ধের জন্য চাই কোটি কোটি টাকা। বৃহদ্রথ পাটালিপুত্র থেকে চলে এলো এই নগরীতে। উদ্দেশ্য মন্দিরের গর্ভগৃহ ভেঙে অন্তত অর্ধেক ধনরত্ন হাতিয়ে নেওয়া। মন্দিরের পুরোহিতরা পই পই করে নিষেধ করলো সম্রাট যেন এই কাজটি না করেন। কিন্তু কে শোনে কার কথা? বৃহদ্রথকে নামিয়ে জমে ধরেছে আসলে। সেই ক্রান্তি লগ্নে বিশাল এক কুচকাওয়াজের আয়োজন করলো বৃহদ্রথের সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ। 1000 বছরের নিয়ম ভেঙে এখানে জড়ো করলো মৌর্য সেনাবাহিনীর সব সদস্য। নগরীর তোরণের সামনে উঁচু মেরাপের উপর বসল বৃহদ্রথ। উদ্দেশ্য গ্রহণ করবে সেনাবাহিনীর অভিবাদন। কুচকাওয়াজ চলাকালেই পুষ্যমিত্র ও তার অনুসারীরা মেরাপের ওপর খুন করে ফেলল সম্রাট বৃহদ্রথকে। নিজেকে মগ বধের সম্রাট ঘোষণা করল শুঙ্গ বংশের পুষ্যমিত্র। ভয়ানক পরধর্ম বিদ্বেষী ছিল এই শুঙ্গ ব্রাহ্মণেরা। মর্যাদা ছিল বৌদ্ধ। সূচনা হলো বৌদ্ধদের উপর সীমাহীন নিপীড়নের প্রথম কাহিনীর। মন্দির গর্ভে গোমুখীর মূর্তি সরিয়ে বসানো হলো কুম্ভন যক্ষের মূর্তি। যক্ষরা ভালো মন্দ দু ধরনেরই হয়। কুম্ভন হলো রক্ত পিপাসু এক ভয়ঙ্কর অপদেবতা। কুম্ভন দেবতার পায়ের নিচে থাকে লোহার দরজা। লোহার দরজাটা কোষ্ঠী পাথরের তৈরি কালকুঠি। 8-10 বছরের ছেলেদের স্নান করিয়ে ভালো মন্দ খাইয়ে দামি পোশাক পরিয়ে সিঁদুর চন্দন লেপে এই কালকুঠুরিতে ঢুকিয়ে বন্ধ করে দেওয়া হয় দরজা। খেতে না পেয়ে ধীরে ধীরে শুকিয়ে মরে তারা। ক্রমাগত 7 দিন ধরে শোনা যায় তাদের কান্নার আওয়াজ। বাইরে বেরোবার জন্য মাথা কুটে মরছে লৌহ কপাটে। এখানেই শেষ নয়। পুষ্যমিত্র ঢেরা পেটালো। প্রতিটি বৌদ্ধ পুরোহিতের কাটা মাথায় এনে দিলে দেওয়া হবে 100 স্বর্ণমুদ্রা। তারা রাতারাতি উজাড় হয়ে গেল 500 বৌদ্ধশ্রমের হাজার হাজার ভিক্ষু। শত শত বৌদ্ধ শিশু এনে ভরে দেওয়া হলো কালকুঠুরিতে। কিন্তু বাবারও বাবা থাকে। ডেমিট্রিয়াস, যাকে পুরাণে বলা হয় ধর্মমিতা, সে এগিয়ে এলো এই ক্রান্তি লগ্নে। গ্রিক দেবী অ্যাথিনার পূজারী ডেমিট্রিয়াস। অতি সূক্ষ্ম এর রুচিবোধ। সুশৃঙ্খল গ্রিক পদাতিক আর দুর্ধর্ষ মঙ্গোলীয় ঘোড়সওয়ারে বোঝাই তার সেনাবাহিনী। ডেমিট্রিয়াস বাহিনীর সামনে খড়কুটার মতো উড়ে গেল পুষ্যমিত্রের ধুতি পরা অর্ধ উলঙ্গ খালি পায়ের বিহারী গাধা সৈন্যদল। অবশ্য বেগতিক দেখে পাটালিপুত্র ছেড়ে পারা হলো পুষ্যমিত্র। পথে পড়ল বুদ্ধগয়া। এখানে বিশাল এক ডুমুর গাছের নিচে বসে 10 বছর ধ্যান করে জ্ঞান লাভ করেছিলেন গৌতম বুদ্ধ। প্রচার শুরু করেছিলেন বৌদ্ধ ধর্মের। পুষ্যমিত্রের জন্মের 400 বছর আগের ঘটনা সেটা।
পুষ্যমৃত্যুর সাথে তখনও জনাভিষেক দেহরক্ষী ছিল। ঘোড়ার পিঠে বয়ে নিয়ে যাচ্ছিল অজস্র ধনরত্ন। সে ভাবল, নেড়েতে বিনাশ পুরোটা হয়নি এখনো। শেষ বেলায় মহাপবিত্র এই বুদ্ধগয়া ধ্বংস করে তারপর উত্তরে কোথাও গিয়ে আশ্রয় নেব। সঙ্গে যা টাকা পয়সা আছে সেগুলো খরচ করে গড়ে তুলব অজেয় সেনাবাহিনী। তবে তার আগে চরম শিক্ষা দিতে চাই বৌদ্ধদের। মৌর্য সম্রাট ছাড়া অন্য কাউকেই মানতে চায় না এরা। এবার বুঝবে পুষ্যমৃত্যের ব্রাহ্মণবাদ কি জিনিস। জয় বাবা কুম্ভন যক্ষ বলে বৌদ্ধ বৃক্ষের দিকে লোকজন নিয়ে রই রই করে তেড়ে গেল সে। তবে গাছের গোড়ায় ছোট্ট মন্দিরটার কাছে গিয়ে থমকে দাঁড়ালো। একই মন্দিরের ভেতর বুদ্ধের মূর্তির সামনে মেঝের উপর হাঁটু মুড়ে বসে থাকা এই অপূর্ব রূপসী যুবতীটি কে? এত সুন্দর মানবীয় কি আবার জন্মায় নাকি? এর উপর থেকে তো চোখ সরানো যাচ্ছে না। দণ্ডের মতো পুষ্যমৃত্যুরও কাণ্ডজ্ঞান লোপ পেল। সব ভুলে লুটিয়ে পড়ল যুবতীর পায়ে। নিজেকে সমর্পণ করে বলল, প্রেম দাও প্রিয়ে, তার বিনিময় নিয়ে না আমার যত ধনরত্ন। মৃদু হেসে যুবতী বলল, শুধুই ধনরত্ন? তোমার হৃদয় দেবে না আমাকে? খালি হৃদয় কেন, আমার প্রাণটাই তো তোমার প্রিয়ে। সত্যি প্রাণ দিতে চাও? ঠিক বলছো তো? অবশ্যই সত্যি বলছি স্বর্গের দেবী। আমার হৃদয়, আমার প্রাণ এসবই এখন তোমার। তোমার প্রেমে আত্মাহুতি দিয়েছি আমি। এই যুবতী আসলে ছিল কৃমিশিয়া যক্ষ স্বয়ং নিজে। কৃমিশিয়া চাচ্ছিল নিজের মৃত্যু নিজেই ডেকে আনুক, প্রাসণ্ড পুষ্যমৃত্যু, যাতে আত্মহননের দায় অনন্তকাল নরক বাস হয় তার। তৎক্ষণাৎ ভয়ঙ্কর পিচাসের রূপ ধরল কৃমিশিয়া। নড়চড় করে পুষ্যমৃত্যুর বুক চিরে এক টেনে বের করে আনলো তার হৃৎপিণ্ড। কচকচ করে চিবিয়ে খেয়ে ফেললো সেটা। এরপর ঘোড়ার পিঠে বসা 20 জন দেহরক্ষীর দিকে ছুঁড়ে মারল পুষ্যমৃত্যুর প্রাণহীন ছিন্ন ভিন্ন দেহ। হা হা করে হেসে উঠল আকাশ বাতাস কাঁপিয়ে। বাক্স পেটরা ফেলে পরিমরি করে ছুটে পালালো দেহরক্ষীর দল। কাকা, আপন প্রাণ বাঁচা। কিছু ধাওয়া করলো পিচাসী। পেছন থেকে পিঠের ভেতর দিয়ে হাত ভরে টেনে বার করে আনলো সব কটার করছে। জ্বর সহ খেয়ে ফেলো সবগুলো হৃৎপিণ্ড। এরপর ডেমিট্রিয়াস বা ধর্মমিতা পাটালিপুত্র ছেড়ে এলো এখানে। ভেঙে গুড়িয়ে দিল 1000 বছরের প্রাচীন নগরী। বিহারি সৈন্যদের মৃতদেহে গজাল মেরে ঝুলিয়ে রাখলো পাঁচিলের গায়ে। শুরু হলো চিল শকুনের মৎসব। তবে মন্দিরটা রেখে দিল, ঢুকলো না ওখানে। দেবদেবীর মন্দির ধ্বংস করা গ্রিক রণনীতির বিরোধী। সেই সাথে যখন কুম্ভন আর শত শত বলির পাঠা হওয়া প্রেতাত্মার পাহারায় মন্দিরের গোপন কুঠুরিতে রয়ে গেল অজস্র ধনরত্ন। এ পর্যন্ত বলে থামলো ইকাপালিক। কখন যে পাটে বসে গেছে সূর্য খেয়ালই করিনি। তৎক্ষণাৎ রওনা হলেও ক্যাম্পে পৌঁছতে হয়ে যাবে মাঝরাত। দেখলাম মস্তগামী সূর্যের দিকে তাকিয়ে ধ্যানমগ্ন হয়ে আছে কাপালিক। লক্ষ্য করলাম সন্ন্যাসী বাঁকানের লতিতে তীর তীর করে কাঁপছে লোহার ছোট্ট একটা রিং। মনে হলো 1000 প্রশ্ন করলেও এখনো মুখ খুলবে না মানুষটার। রুটি দুটো আর জল খেয়ে ফিরতি পথ ধরলাম আমি। মাঝরাত হলো ক্যাম্পে ফিরতে ফিরতে। ভাগ্য ভালো, আকাশে চাঁদ ছিল। উষর মরু এলাকায় চাঁদের আলোয় স্পষ্ট দেখা যায় সবকিছু। না হলে পথ চিনে ফিরতে পারতাম না ক্যাম্পে। চেকপোস্টে আটকালো আমাকে। সারা রাত থাকতে হলো ওখানে। পরদিন বেস কমান্ডারকে বললাম নতুন জায়গা, রাস্তা হারিয়ে ফেলেছিলাম। হালকা শাস্তি দেওয়া হলো আমাকে। পুরো ক্যাম্প ঘিরে 10 চক্কর মারতে হলো। তারপর আবার যে গিয়ে সেই ট্রেনিং আর ঘরে বসে থাকা আর ট্রেনিং। এভাবেই পেরিয়ে গেল আরও 2 সপ্তাহ। এই সময়টায় মর্টার শেলিং আর মাটিতে মাইন পাতা দেখানো হলো আমাদেরকে। এরই ভেতর আরও 200 নতুন রিক্রুট এসে হাজির। দলে দলে মুক্তিযুদ্ধে নাম লেখাচ্ছে বাঙালি ছেলেরা। এখন জায়গা হয় না বেড়াকে। সারি সারি তাবু পড়লো উপত্যকা জুড়ে। কুচকাওয়াজের ভেতর দিয়ে শেষ হলো ট্রেনিং। আয়োজন করা হলো উন্নত মানের খাবারের, অর্থাৎ পোলাও, আলুর চপ আর চর্বি দিয়ে ছোলার ডাল রান্না। মাঝে একদিন ছুটি, এবার রণাঙ্গন। কোয়ার্টার মাস্টারকে ধরে বললাম আমি, আবারও একদিনের ছুটি চাই।
শেষবারের মতো ঘুরে দেখতে চাই জায়গাটা। জীবনে কখনো তার আশা হবে না। রণাঙ্গনে কে মরে কে বাঁচে তার নেই ঠিক। বিষয়টা কোয়ার্টার মাস্টারও বলল ঠিক আছে যাও, তবে ভোরে ভোরে যাবে, ফিরে আসবে সন্ধ্যার আগেই। সমাজ গেয়া না? বললাম জি ওস্তাদজি, বিলকুল সমাজ গেলিয়া। পরদিন সকালে সূর্য যখন উঠে উঠে করছে রওনা হলাম তখনই। রাতের খাবার খেয়ে রুটি বাঁচিয়ে রেখেছি, জলের বোতল সহ পকেটে ভরে নিলাম ওগুলো। তারপর হাঁটা দিলাম ত্রিশূল পাহাড়ের পথে। 1 মাস বেশি সময় ধরে ট্রেনিং করেছি। দৌড় ঝাঁপ রলিং অবস্ট্রাকল পেরোনো বাদ যায়নি কিছুই। হন হন করে হাঁটতে লাগলাম। মাত্র 2.5 ঘন্টার মাথায় পৌঁছে গেলাম পাহাড়ের ওপর অতএব মহুয়া গাছগুলোর কাছে। কিন্তু কোথাও কেউ নেই। গাছগুলোর মাঝখানে ঘেঁষো জমিনের উপর কাঠের ছাই, কয়লা, মেটে আলোর খোসা। পাহাড়ের ঢালে এখানে সেখানে ভুসভুসা মাটিতে এই মেটে আলো হয়। সন্ন্যাসী জীবন দেখছি ভীষণ কৃচ্ছতার। ওখানে পাথর চায়ের উপর বসে খেলাম রুটি জল। পরে খাবো বলে বাঁচিয়েও রাখলাম কিছুটা। খান্ডালার দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ, কিন্তু কোথায় সে কাপালিক সাধু বাবা। এখনো অনেক কিছু জানা বাকি রয়ে গেছে তার কাছ থেকে। মনে নানান চিন্তা, দেখবো নাকি ওই হানা বাড়িতে গিয়ে কি আছে ভেতরে, নাকি ফিরে যাবো ক্যাম্পে। কেউ জানি অজানার কি বিভীষিকা উৎপেতে আছে ওখানটায়। এইসব 7-5 ভাবতে ভাবতে উঠে দাঁড়ালাম। অদম্য কৌতূহল হচ্ছে খান্ডালার তরুণের কাছে গিয়ে উঁকি দিয়ে ভেতরটা দেখার। সেই শৈল শিরাগুলো ত্রিশূলের মতো সরিয়ে আছে। পাহাড়ের ঢাল বেয়ে নামতে যাব তার গোড়ায়। ঠিক সেই সময় ক্ষণ ক্ষণ গলায় পেছন থেকে কে যেন বলল, ওদিকে কোথায় চললে বাবা? ছট করে ঘুরে দাঁড়ালাম আমি। দেখতে পেলাম আগের সেই কাপালিককে। হালকা হাওয়ায় দোল খাচ্ছে কটা রঙের ইয়া লম্বা জটাদারি। বললাম, আরে সাধু বাবা, আপনার খোঁজেই তো এখানে আসা। তাই ঠিক আছে, উঠে এসো, এখন বসা যাক গাছের নিচে, ওই পাথরের চাংড়াটার ওপর। কেমন? চাঙরের ওপর বসলাম দুজনে। কাপালিক বলল, আমার খোঁজে তো কেউ আসে না, তুমি এলে যে বড়। কি আর বলবো সাধু বাবা, যে গল্প আপনি শোনালেন তার শেষ না শুনে তো যেতে পারি না। আজকের দিনটাই শুধু আছে এখানে, কালকেই চলে যাবো যুদ্ধে, তারপর কি হবে কে জানে। বেশ, শোনো তাহলে, তবে একটা অনুরোধ রাখতে হবে। কি অনুরোধ? আমাকে কোনো ব্যক্তিগত প্রশ্ন করা যাবে না, ঠিক আছে? আগে বুঝেছি, শুরু করুন এখন। আমাকে আবার সন্ধ্যার আগেই ক্যাম্পে ফিরতে হবে, কড়া নির্দেশ আছে। কাপালিক বলতে শুরু করলেন, ডেমিট্রিয়াস বা ধর্মমিতা হয়তো আরও কিছুদিন থাকতো এখানে, তবে সেটা সম্ভব হলো না। প্রথমে গুটি বসন্ত, তারপর ওলা ওঠা। এই 2 মহামারীতে উজাড় হয়ে গেল লাখ লাখ নারী পুরুষ। সম্পূর্ণ নষ্ট হয়ে গেল ঝর্ণা, কুয়ো আর পুকুরের জল। গন্ধময় হয়ে উঠল এই বিশাল ঐশ্বর্যশালী নগরী। ডেমিট্রিয়াস তো গেলই, সেই সাথে চলে গেল তখনও যারা বেঁচে ছিল। 2-1 জন যারা থেকে গিয়েছিল কি এক বিচিত্র কারণে এক রাতে মারা পড়ল। চির অভিশপ্ত হয়ে গেল এই শহর, হয়ে উঠল লাখো প্রেতাত্মার এক জান্ত পিচাস নগরে। রক্ত পিপাসু হয়ে উঠল প্রতিটা সিঁড়ি, খাম্বা, বারান্দা আর দালান। রাজ্যপাট হারিয়ে অনেক রাজাই পরিবার পরিষদ নিয়ে এখানে এসে থাকার চেষ্টা যে করেনি তা না, তবে নগরীতে ঢুকে বাস করতে পারেনি কেউই। প্রথমে তোরণের বাইরে তাঁবু খাটাতো সবাই। ইচ্ছে ভেতরটা পরিষ্কার করে বাসযোগ্য হলে পরে ঢুকবে, তবে তারও আগে জল চাই। শহরের ভেতরে ইদারা কিংবা ঝর্ণা থেকে স্বচ্ছ জল নিয়ে এসে খেলে পরদিন দেখা যাবে অর্ধেকের বেশি লোক বিছানা থেকে আর উঠতেই পারছে না। কি এক অজানা অসুখে ধরাশায়ী হয়ে গেছে তারা। এভাবে পেরিয়ে গেল 1500 বছরেরও বেশি। কোনো তান্ত্রিক ধন রত্নের লোভে পড়ে কুম্ভন যক্ষের মন্দির পর্যন্ত গিয়েছিল, কিন্তু রত্নের চেহারাও দেখেনি কেউ। অপঘাতে মৃত্যু হয়েছে সব কটার। শেষমেশ এখানে এসে হাজির হলো নবাব শাহ ইউসুফ জাই। 1 লাখ লোক এনে তাঁবু ফেললো উপত্যকায়। শুরুতে ইদারা খুঁড়িয়ে ব্যবস্থা করলো পরিষ্কার জলের। এরপর দিনের আলোয় কারিগরদের পাঠালো নগর সাফ সুতরো করে দালান কোঠা ঠিক করার জন্য। খাটতে লাগলো হাজার হাজার লোক। সে এক ইলাহি কাণ্ড। কিন্তু যেভাবে ভাবা হচ্ছিল সেভাবে কাজ এগোচ্ছিল না। কিছুক্ষণ কাজ করার পরে কায়ল হয়ে পড়ছে কারিগরেরা। ওদিকে সারাদিনে যেটুকু পরিষ্কার করা হয়, রাতের বেলা এলোমেলো হয়ে যায় সব কিছু।
পরদিন সকালে আবার যে কে সেই বিরাট ফাপড়ে পড়ল ইউসুফ যাই। পাটনায় ফিরে যাওয়া সম্ভব নয়। ওখানে সম্রাটের প্রিয় সুবেদার বসে আছে। দিল্লি থেকে ফরমান নিয়ে ওই জায়গাটাকেই বেছে নিয়েছে সে। কাজে তার নিজের থাকতে হবে এখানেই। কি করা যায় ভেবে অস্থির হয়ে গেল সে। ওদিকে দিন দিন কমে যাচ্ছে কাজের লোক। তাদের দৃঢ় বিশ্বাস এ হলো জিনের শহর। হজরত সুলাইমানের সময় থেকে এখানে নাকাবন্দি আছে শয়তানের জিন দল। মাত্র 15 দিনে নেই হয়ে গেল অর্ধেক লোক। চিন্তায় কাহিল ইউসুফ যায়। ঠিক সেই সময় হাজির হলো এক চট পরা নাগা সন্ন্যাসী, অবস্থাপন্ন গৃহস্থ ঘরের ছেলে। লেখাপড়াও শিখেছে, তবে ভবগুরুদের ধরনের। পাউন্ডুলে হয়েই সাধু সন্ন্যাসীর পিছে পিছে ঘুরে বেড়ানোই এর কাজ। একবার এক বিহারি কাপালিকের সাথে দেখা হয় তার। বছরকাল তার পিছনে পিছে লেগেছিল ছেলেটা। তার কাছ থেকে প্রথমে জানতে পারে এই নগরী আর ধনরত্নের কথা। তাকে সাধু জানায় একমাত্র মন্ত্রসিদ্ধ কাপালিক ছাড়া ওই নগরীতে ঢোকার সাধ্য কারও নেই। ধনরত্ন খুঁজে পাওয়া তো অনেক পরের কথা। এরপর ছেলেটা দেখা পেল এক নাগা সন্ন্যাসীর। বহুকাল কাপালিক নাগাদের সাথে হিমালয় রয়ে গেল সে। এরপর নেমে এলো নিচে। ইচ্ছে যক্ষের ধনরত্ন বার করে নেওয়া যায় কিনা দেখা। এই কাজে প্রচুর ঝুঁকি আছে জেনেই এসেছে। কাপালিক গুরুর কাছ থেকে জেনেছে এখানকার সব ঘটনা, তবে কথা অবশ্য ইউসুফ জায়ের জানা নেই। এইসব কথা কিন্তু ইউসুফ জায়ের জানা নেই। নাগা সন্ন্যাসীকে উপত্যকায় হাঁটতে দেখে তাকে ধরে নিয়ে এলো সেপাইরা। এ রাস্তায় কখনো কাকে যেতে দেখেনি তারা। এ লোক এখানে এলো কি করে, এই তাদের জিজ্ঞাসা। এক কথা দু কথায় ইউসুফ জায়ের সাথে ভাব হয়ে গেল কাপালিকের। নবাব বাহাদুরকে সাহায্য করলো সে। 7 দিন উপোস দিয়ে গোমুখী যক্ষের উদ্দেশ্যে বলি দিল জোড়া মাদি মোষ। তারপর কুম্ভন যক্ষকে সন্তুষ্ট করার জন্য মন্দির চত্বরে লোহায় খাঁচা আটকে রাখলো এক জোড়া মাদি ঘোড়া। না খেতে পেয়ে ধীরে ধীরে শুকিয়ে মারা গেল ওগুলো। তারপর ঘোড়ার দেহাবশেষ ঘোটের আগুনে পুড়িয়ে ছাই করে ছড়িয়ে দিল শহরের কোণে কোণে। মৃত মানুষের চর্বি দিয়ে হোমের আগুন জেলে গোপন মন্ত্র পড়তে পড়তে মহাযজ্ঞের পুজো করলো পরপর 3 রাত। দিনের প্রথম প্রহরে আগুনের জল ঢেলে ধোয়া ওঠা আধ ভেজা ছায়ের উপরে রাখলো 3টে শ্বেতপদ্ম। তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে ছাই চাপা আগুনের তাপে পদ্ম ফুলের পাপড়ি কুকড়ে যায় কিনা দেখার জন্য। টল টল করতে লাগলো কমনীয় পাপড়ি। সাধনায় সিদ্ধি লাভ করেছে সে। এসব করতে করতে পেরিয়ে গেছে 1 মাস। ওদিকে মাঠের ভেতর তাঁবুতে থাকতে থাকতে প্রায় শেষ হয়ে গেছে ইউসুফ জায়ের ধৈর্য। নগরী থেকে বেরিয়ে এসে কাপালিক তাকে বলল, মহারাজ, এক্ষণে কাজ শুরু করতে বলেন আপনার কারিগরদের। এবার কাজ এগোতে লাগলো চরচর করে। ধীরে ধীরে বসবাসযোগ্য হয়ে উঠল এই নগরী। সুপেয় হলো জলাধার। ঠিক সেই সময় ঘটল অদ্ভুত এক ঘটনা। মন্দির চত্বরে সারাদিন হোমের আগুন জেলে বসে থাকতো কাপালিক। মাঝে মাঝে শোনা যেত তার গম্ভীর কণ্ঠস্বর। মন্দিরে সারাদিন কাটালেও রাতে নগরীতে থাকতো না কাপালিক। নিয়ম নেই, সে থাকতো পাহাড়ের উপর গাছতলায়। কখন স্বপ্নের ভেতর নির্দেশ পাঠাবে যক্ষ, কাল কাটাতে লাগলো সেই অপেক্ষায়। ওদিকে কাপালিককে নবাব খুব পছন্দ করে দেখে হিংসায় জ্বলে পুড়ে মরতে লাগলো উজির সাহেব। ষড়যন্ত্র জান বলল সে। নবাবের কসাইকে ধরে উপত্যকায় গোরস্থান থেকে তুলে আনলো সদ্য মৃত এক শিশুর লাশ। ছুরি দিয়ে এমনভাবে লাশটার গলা কাটলো যে কারো মনে হবে জবাই করে হত্যা করা হয়েছে বাচ্চা ছেলেটাকে। এবার একটা শুয়োর মেরে পেট চিরে বার করে ফেললো ওটার সব নাড়িভুড়ি। শুয়োরের পেটের ভেতর ছেলেটার লাশটাকে রেখে আবারও পেট সেলাই করে কসাইকে দিয়ে পাঠিয়ে দিল মন্দির চত্বরে ফেলে রাখার জন্য। ভোর রাতে কসাই গিয়ে উজিরের নির্দেশ মতো মন্দির চত্বরে ফেলে এলো শুয়োরের দেহ। খুব ভোরে নামাজ পড়ে উজির নাজির শহরের পথে হাঁটতে বেরোতো নবাব। মন্দিরের কাছাকাছি এসে তার চোখ পড়ল মৃত শুয়োরের দেহ। ঘটনা কি জানতে চেয়ে এগিয়ে গেল নবাব। উজির তখন বলল, ধর্মাবতার, লক্ষ্য করেছেন এই শুয়োরের পেট চিরে পরে আবার সেলাই করা হয়েছে? ওটা দেখে মনে হচ্ছে শুয়োর মেরে পুজোর ভেট চড়িয়েছে ওই কাপালিক। জঘন্য আর ভয়ানক নাপাকেদের কর্মকাণ্ড। পালে এরা আস্ত মানুষকে বলি দিয়ে ফেলে। শুয়োরটার পেট কেটে দেখা দরকার কি আছে ভেতরে, কি বলেন আপনারা? এই কথা বলে সাথে লোকদের দিকে তাকালো উজির। সবাই বলল, খুবই ঠিক কথা, পেট চিরে দেখতে হবে ভিতরে কি আছে। মুচি ডেকে কাটা হলো শুয়োরের পেট।
ভেতরে কাফনে জড়ানো ছোট্ট শিশু, দুফাক হয়ে আছে গলা। বুক চাপড়ে কাঁদতে লাগলো উজির। বলল, ধর্মাবতার দেখেন এই কাপালিকের অনাচার। মুসলমান শিশুর গলা কেটে শুয়োরের পেটের ভেতর ভরে দেবতার পায়ে অর্ঘ্য নিবেদন করছে পাষণ্ড। এই অনাচার আল্লাহ সইবেন না। এর বিচার করেন আপনি এক্ষুনি, এই মুহূর্তেই। দুশ্চিন্তায় পড়ে গেল ইউসুফজাই। কী করবে সেটাই বুঝতে পারছে না। আর ঠিক তখনই ওখানে হাজির হলো কাপালিক। সঙ্গে সঙ্গে চিৎকার করে উজির বলল, নগর কোটাল, গ্রেফতার করো এই বদমাসটাকে। দুপুরে বিচার শুরু হলো কাপালিকের। সবার এক কথা, গর্দান নামিয়ে দাও ওর। আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে কাপালিক বলল, এক ঘৃণ্য ষড়যন্ত্র, এসবের কিছুই জানি না আমি। অবশেষে রায় দিলেন নবাব। বলল, জঘন্য অপরাধ সংগঠিত যে হয়েছে এটা ঠিক, তবে একটা প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। সেটা হলো, কাপালিক যদি নরহত্যা করে শুয়োরের পেটের ভেতর সেই লাশ পুড়ে দেবতার উদ্দেশ্যে ভেট চড়িয়ে থাকে, তাহলে শুয়োরের লাশ সবার সামনে ফেলে রাখবে কেন? এই কাজও তার করার কথা সঙ্গোপনে। উজির তখন বলল, ধর্মাবতার, ওই শয়তান সঙ্গোপনেই সব কিছু করতে চেয়েছিল, কিন্তু সময় কুলেনি। জানেন তো, এদের ভেতর ধর্ম, এদের ভেতর লগ্ন ফগ্ন বলে হাবি যাবে অনেক কিছু আছে। ইউসুফজাই বলল, ঠিক আছে, আপনার কথা ধরে নিলাম এ লোক দোষী, তবে মৃত্যুদণ্ড তাকে দেওয়া যাবে না। আসামি অতীতে আমাদের অনেক সাহায্য সহযোগিতা করেছে, তারপরেও প্রমাণে ফাঁকফোকর আছে। এর এক হাত কোনো নিচ থেকে কেটে ফেলা হবে, তারপর তাড়িয়ে দেওয়া হবে এই নগরী থেকে। বিচার এখানেই শেষ। আদালত মুলতবি ঘোষণা করা হলো। উজিরকে আর কিছু বলার সুযোগ না দিয়েই উঠে গেল নবাব। টেনে হিঁচড়ে কাপালিককে মন্দির চত্বরে নিয়ে যাওয়া হলো। তলোয়ারের এক কোপে কনুই থেকে কাটা হাত পড়ে গেল। এরপর অম্লজারকে ভিজিয়ে বন্ধ করা হলো রক্ত ঝরা। জখমের জায়গায় কাপড়ের টুকরো বেঁধে সৈন্যরা নগর তোরণের বাইরে বার করে দিল তাকে। বলল, আর কখনো এসো না এখানে। নির্বাসনে পাঠানো আসামিরা ফিরে এলে মৃত্যুদণ্ড অবধারিত। নবাবও বাঁচাতে পারবে না তখন। দূরের এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল কাপালিক। সন্ধ্যের দিকে বেহুশ হয়ে পড়ল প্রচণ্ড জ্বরে। ঠিক এই সময় দেখা দিল গরুমুখী চক্ষু। বলল, বাছা আমার, যে ধনরত্নের জন্য নিজের অঙ্গ পর্যন্ত খোয়ালে, তা তো তুমি কখনই পাবে না। চিরস্থায়ীভাবে অভিশপ্ত এই ধনরত্ন, তো তোমাকে একটা বর দেব আমি। তুমি বেঁচে থাকবে শত শত বছর। এই সময় যদি সম্পূর্ণ নির্লোভ এমন কাউকে পাও, আর সে স্বেচ্ছায় ধনরত্ন তুলে আনতে যদি রাজি হয়, তাহলে কিছুটা হলেও এই ধন পাবে তুমি। তবে মনে রেখো, এমন লোক খুঁজে পাওয়া খুব কঠিন, আর পেলেও যে এই কাজ করতে সে রাজি হবে কি না সেটাও বড় বিষয়। স্বপ্নের ভেতরে কাপালিক বলল, দেবরাজ, আপনার বড় শিরোধার্য, তবুও বলবো, এত বড় অন্যায় হলো আমার উপর, এর বিচার আপনি করুন। যক্ষ তখন বলল, ওটা নিয়ে ভেবো না, শুধু তোমার তপস্যার কারণে বাসযোগ্য হয়েছিল এই নগরী। এবার চিরদিনের মতো ধ্বংস হবে। ওটা হবে প্রেতজনী আর নিষ্ঠুর যক্ষের শহর। পরদিন রাতে প্রলঙ্কিনী ভূমিকম্পে থরথর করে কেঁপে উঠল পৃথিবী। ভেঙে খান খান হয়ে গেল নগরীর দোতলা তিনতলা দালান। ভেতরে যেখানে সেখানে ভেঙে পড়ল পাঁচিল। মাটির ভেতর পুরোপুরি সেদিয়ে গেল গোমুখী যক্ষের মন্দির। এর পরদিন ছড়িয়ে পড়ল মহামারী। মাত্র 7 দিনে উজাড় হয়ে গেল সব লোক। হা হা করতে লাগলো শূন্য শহর। ব্যাস, এইটুকু বলে চুপ করে গেলেন কাপালিক। আবারও পশ্চিমাকাশে সূর্যের নিচে নগরের দিকে তাকিয়ে ধ্যানমগ্ন হলো সে। তীর তীর করে কাঁপতে লাগলো তার বাঁ কানের ফোটায় লোহার ছোট্ট রিংটা। বুঝলাম প্রশ্ন কোনো করে লাভ নেই, ফিরে যাওয়ার সময় হয়েছে। ক্যাম্পে ফিরে এলাম সন্ধ্যার আগেই। কাপড় চোপড় গোছগাছ করে পরদিন সকালে আর্মি ট্রাকে চড়ে রওনা হলাম মুক্তিযুদ্ধ হেডকোয়ার্টারের উদ্দেশ্যে। সেখান থেকে একটা দলের সাথে দিয়ে দেওয়া হলো আমাকে। চলে গেলাম মেহেরপুর বর্ডারে। পরপর 2টো অপারেশন করলাম আব্বা। একবার স্যাবোটাজ করলাম মিলিটারি কনভয়, আর একবার আক্রমণ করলাম এক ছোট্ট ছাউনিতে। 1 প্লাটুন খান সেনা থাকার কথা ওখানে, তবে আমরা পেলাম মাত্র 12 জনকে। এরপর আমাদের দলকে পাঠানো হলো গাজীপুর বর্ডারে। 2টো দল একসাথে হয়ে ওপারে একটা ক্যাম্প আক্রমণের পরিকল্পনা করা হলো। সিদ্ধান্ত হলো মাঝরাতে হামলা করা হবে। ওপারে এক মহাজনের বাড়িতে গিয়ে জমায়েত হওয়ার কথা ছিল সবার।
বিকেল থেকে একজন দুজন করে ফসলের মাঠের ভেতর দিয়ে ঘাস কিংবা বিচালের আটি মাথায় করে যেতে শুরু করলো মুক্তিযোদ্ধারা। আটের ভেতর লুকানো হাতিয়ার। আলের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আমি। মাথার উপরে খড়ের আটের ভেতরে 3 ইঞ্চ মোটর গান। হঠাৎ বিকেলে পরন্ত আলোয় দূরে বাবলা গাছের নিচে দেখলাম অতি ক্ষীণ দেহের কে যেন দাঁড়িয়ে আছে। আরে এ তো সেই চট পড়া কাপালিক। শরীরে কাঁপুনি উঠে গেল আমার। তাল সামলাতে না পেরে হোঁচট খেয়ে পড়ে গেলাম। মুছে গেল পা, হাঁটতে পাই না আর। দুজন ধরে নিয়ে এলো এপারের ক্যাম্পে। আমাকে রেখে ফিরে গেল আবার। রাত 9টার দিকে বিরাট কাচারি ঘরে গোস্ত পরোটা খাওয়ার আয়োজন করলো মহাজন। যুদ্ধের আগে নাকি ভালো মন্দ খাওয়ার রীতিনীতি এটা। কে জানে কে মরে কে বাঁচে। মুক্তিযোদ্ধাদের দুটো দলকে একসাথে বসিয়ে খাওয়ানো হচ্ছে। ঠিক সেই সময়ে দরজা আটকে সরে পড়ল মহাজন। পুরো বাড়ি ঘিরে ফেলল খান সেনারা। ঘরে আগুন ধরিয়ে স্রেফ পুড়িয়ে মারল 31 জন মুক্তিযোদ্ধাকে। শুধু বেঁচে থাকলাম আমি, 32 নম্বর। অন্য দলে যোগ দিলাম আমি। এখানে সেখানে অপারেশন চালাতে চালাতে একদিন গেলাম মালিথা গ্রামে। ভাবলাম বড় মালিথার সাথে একবার দেখা করে আসি। মালিথাদের কাচারি ঘরে যখন পৌঁছালাম তখন জোহর নামাজের সময়। কাচারি ঘরের দাওরায় জলচকির উপরে বসে উজু করছে বড় মালিথা। মাথা ঘাট ঢাকা সেই চেকচেকে উনি এখন আর নেই। দেখলাম চকচকে টাক, চকচকে টাক। এই টাক মাথার বড় মালিথার একটাও চুল নেই। বাঁকানের লতিতে ঝুলছে ছোট্ট লোহার রিং। তীর তীর করে কাঁপছে ওটা। 1971 সালে মুক্তিযুদ্ধে আমার চাচা কমান্ডার ছিলেন। আমরা বলতাম সেকেন্দার চাচা। সেকেন্দার চাচার দলে সমীর সাহা নামে একজন সহযোদ্ধা ছিল। এই সমীর ছিল সেকেন্দার চাচার ডান হাত। যেমন সাহসী তেমনই তার বুদ্ধি। রণাঙ্গনে বাংকারের ভেতর বসেও ডায়েরি লিখত সমীর। 15 ডিসেম্বর বিকেলবেলা তার দল নিয়ে কুষ্টিয়া শহরে ঢুকলেন চাচা। ক্যাম্প করলেন মীর মোশাররফ হোসেন গার্লস হাই স্কুলে। সন্ধ্যের সময় যখন রাতের আধার বাড়া চলছে, চুলোর পাশে বসে রেডিওতে আকাশবাণীর খবর শুনছেন চাচা। ঠিক সেই সময় পায়ে পায়ে এগিয়ে এলো সমীর। চাচাকে বলল, কমান্ডার, কলেজের ওই দিকটাতে একটু ঘুরে আসতে চাই, যদি অনুমতি দেন তো যাই এখন। চাচা বললেন, একটু বসো, খেয়ে দিয়ে তারপর না হয় যেও। আর এখন যাওয়াটা ঠিক হবে না। কাল সকালের পর গেলেই ভালো করবে। আগে স্যান্ডার করে নিক পাকিস্তান আর্মি, কি বলো? সমীর ওদিকে মাথা মুখ নিচু করেই দাঁড়িয়ে আছে। চাচা দেখলেন এই ছেলে যা চায় তা করেই ছাড়বে। অনুমতি না দিলে পালিয়ে গিয়ে ঘুরে আসবে। অন্য সহযোদ্ধারা তখন বলবে সমীর অনুমতি ছাড়াই বাইরে ঘোরাফেরা করে। হয় তাকে শাস্তি দেন, না হয় আমাদেরকেও দেন সেই স্বাধীনতা। সমীরকে শাস্তি দেওয়া সেখানকার চাচার পক্ষে সম্ভব নয়। চাচা বললেন, এখনই যেতে চাও? খেয়ে গেলে ভালো হতো না? জি কমান্ডার, এখনই যেতে চাই। হাতিয়ার রেখে গেলাম, এই যাবো আর এই আসবো, বললেন সমীর। সেকেন্দার চাচা বললেন, ঠিক আছে, বাবুর্চিকে বলবো তোমার খাবার আদারে রেখে যেন তুলে রাখে। এসে দেখা করো আমার সাথে, কেমন? সেই যে গেল সমীর, ফিরল না আর। সারা রাত প্রচুর গোলাগুলি আর মর্টার শেলিং হলো। পরদিন 12টায় সারেন্ডার করলো খান সেনারা। প্রচুর খোঁজাখুঁজি করলেন সেকেন্দার চাচা, কিন্তু কোথাও পাওয়া গেল না সমীরকে। তার হাতিয়ার মালাখানা জমা দেওয়া হলো। কাপড়ের ব্যাগটা রয়ে গেল সেকেন্দার চাচার কাছে। ওটার ভেতর সমীরের ডায়েরি, দাঁতের মেসোয়াক, গায়ে মাখা সাবান, কাপড় চোপড়, ধুন্দলে ছোবড়া আর কিছু টুকটাক খাবি যাবি। তখন আমরা কুষ্টিয়া শহরেই থাকতাম। সব কিছু থেমে গেল। সহযোদ্ধারা ফিরে গেল নিজ নিজ এলাকায়, আর সেকেন্দার চাচা এখানে আমাদের এখানে বেড়াতে। সাথে করে নিয়ে এলেন সমীরের সবুজ রঙের ক্যানভাসের কাপড়ের ব্যাগ। এরপর শুরু হলো অনেক কিছুর। এই ডামাডোলে হারিয়ে গেলেন সেকেন্দার চাচাও। ব্যাগটা রয়ে গেল রত্না আপার জিম্মায়। বেশ কয়েক বছর পর এক রাজাকার এমপির ছেলের সাথে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাওয়ার আগে আলমারি সাফ করলো আপা। সেই সময় আবারও আত্মপ্রকাশ করলো সমীরের সবুজ ব্যাগ। এবার ওটাকে খুললাম আমি। পেলাম ওখানে যাচ্ছিল সব কিছু।
দুপুরে খেয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়তে লাগলাম সমীরের ডায়েরি। জানলাম মুক্তিযুদ্ধের এক অজানা কাহিনী, যা কোনো দিন লেখা হবে না কোনো ইতিহাসে।